হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প অরোরা, পর্ব 21, রাইটার সামিয়া খান। বাড়িতে বিরাজমান গরম পরিবেশকে তোয়াক্কা না করে তাইব অরোরাকে বাইরে ঘোরাতে নিয়ে এসেছে। আজকে অনেক বৃষ্টি হয়, পরিবেশটা ঠান্ডা ঠান্ডা। ঢাকা শহরে অরোরা এর আগে একবার এসেছিল। এদিক থেকে দেখতে গেলে তার জীবনকাল স্বল্প, অথচ এই ছোট্ট জীবনটাতে অভিজ্ঞতার পাল্লা অনেক ভারী। অরোরার ছোট্ট হাতটা মুঠো করে ধরে রেখেছে তাইব, একদম বাচ্চাদের মতো, যেন ছেড়ে দিলে পালিয়ে যাবে। আজকে অরোরার শাড়ি পরতে হয়নি, একটা লং ড্রেস পরেছে। এত লোকের সামনে এ জিনিসটাতে বেশ অস্বস্তি। কি খাবে বলো? আমি কিছু চিনি না। সেটাও সঠিক। চলো, আজকে তোমাকে বেস্ট একটা ট্রিট দেবো। অরোরার জন্য কিছু শপিং করতে এসেছিল তাই। মেয়েটা মুখ ফুটে কিছু চায় না তার কাছে, এজন্য নিজে থেকেই আজকে শপিং করে দিল। তাইপ একটা অভিজাত হোটেলে এসেছে অরোরাকে নিয়ে। এটা ঢাকার বেস্ট একটা 5 স্টার হোটেল। চারপাশে একবার চোখ বুলিয়ে নিল অরোরা। আপনি অনেক ধনী, তাই না? অরোরার এহেন কথায় ভ্যাবাচেকে খেয়ে গেল তাইব। হঠাৎ এই কথা কেন বললে? যার এমন জায়গায় একবেলা খেতে আসতে পারে তারা অবশ্যই ধনী। ও, বিষয়টা এমন না। কোথাও একবেলা খেতে স্পেসিফিক সংখ্যক টাকা হলেই হয়, এতে ধনী বা গরিব হওয়া লাগে না। মানে? চলো এখানকার উদাহরণ দেই। স্টার্টার, মেইন মিল এবং ডিজার্ট, ড্রিঙ্কস সহ মোট 5,000 টাকা বিল এলো। একজন কিন্তু 5,000 টাকা ইনকাম করলেই হবে। কিন্তু যদি 5,000 দিয়ে তার আরও বীজ চলে যায় তবে কেন খাবে? তবে কেন খাবে? ওই যে শখের তোলা 80 টাকা তোলা, শখের জন্য খাবে। কিছু সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে। তবে বলেছেন আপনি ধনী না। অরোরা কথায় পুনরায় গা দুলিয়ে হেসে ফেলল তাইব। তার ডান হাতের আঙ্গুলগুলো নিয়ে খেলা করতে করতে বলল, ঠিক, আমি এতটাও ধনী না, শুধু এই হোটেলটা আমার। তাইব অনেক ধরনের খাবার অর্ডার করলো অরোরার জন্য। পুরো টেবিল জুড়ে একের পর এক খাবার রাখা। এসব মোটেও খেতে পারবে না অরোরা। আমি এত খেতে পারবো না। সব কিছু একটু একটু ট্রাই করবে। দেখো, পরিমাণ কিন্তু খুব বেশি না। আমি জানি এগুলো তুমি কখনো খাওনি। একটা প্লেট থেকে সামান্য খাবার অরোরার প্লেটে তুলে দিল তাইব। চামচ দিয়ে খেতে খুব বেশি একটা কষ্ট হচ্ছে না। অরোরার বের হওয়ার আগে লাবণ্য পুরোটা তাকে শিখিয়ে দিয়েছে। অরোরার মস্তিষ্ক ছোটোবেলা থেকে অনেকটা ভালো। একবার একটা জিনিস দেখলে জলদি শিখে নিতে পারে। খাওয়ার মধ্যে হুট করে কোথা থেকে একটা মহিলা এসে তায়েবকে দেখে মেকি চিৎকার দিয়ে অবাক হওয়ার ভান করলো। ও মা, মিস্টার তায়েব, হাউ আর ইউ? আমি মোটেও ভেবেছিলাম না আপনি আজকে এখানে থাকবেন। সত্যি ইফসা, যে তুমি জানবে না আমি আজকে আসব, এটা কি তুমি সঠিক বললে? ইফসা অপ্রস্তুত একটা হাসি দিলেন। আমি এখানে বসি। ও মা, দেখো, আমি পারমিশন নিচ্ছি। আমি তো কাছের লোক, অনুমতি কেন লাগবে? ইফসা তাদের সামনে থাকা চেয়ারে বসে পড়লেন। স্লিভলেস ব্লাউজের সাথে একটা শিফন শাড়ি পরে রয়েছে ইফসা। মুখে অনেক ভারী মেকআপ। অরোরা সিনেমাতে দেখেছে এমন সাজে যে মেয়েরা থাকে তারা অনেক শয়তান আর চরিত্রই নয়, শুধু অন্যের ক্ষতি করে। এটা কে মিস্টার তায়েব? মাই ওয়াইফ। ও ইয়েস, আপনি তো রিসেন্টলি সেকেন্ড ম্যারেজ করেছেন। ইস, মেয়েটা কত লাকি। দেখি মেয়ে মুখটা ওঠাও তো। অরোরার মুখ দেখে মনে হলো না যে ইফসা খুশি হলো, তবুও মুখে কৃত্রিম হাসি বজায় রাখলো। কেমন দেখলে ইফসা? অনেক সুন্দরী বলতে পারো, কিন্তু খায় অনেক। কেমন পরিবারের মেয়ে? বাবা বিজনেসম্যান নাকি অনেক কোনো এমপি মন্ত্রী মেয়ে? ইফসা এরকম কথা বলায় অরোরা খানিকটা লজ্জা পেয়ে গেল। বিষয়টা খানিকটা আন্দাজ করতে পারলো তাই। বড় কথা নয় যে অরোরা কার মেয়ে বা কোনো পরিবারের মেয়ে। বর্তমানে ও আমার স্ত্রী, এটাই বড় কথা। ইফসা একটু মাইন্ড না করলে তুমি অন্য জায়গায় গিয়ে বসবে। আমরা বিয়ের পর প্রথমবার বাইরে ঘুরতে এসেছি। ওকে মিস্টার তায়েব, হ্যাভ এ গুড টাইম। ইফসা মুখ কালো করে টেবিল থেকে উঠে চলে গেল। সে যাওয়ার পরে ইংলিশে একটা গালি দিল তায়েব। জানো এটা কে ছিল ওরা? বর্তমানে টপ ক্লাস হাই সোসাইটির বেশ্যা। অবশ্যই খোঁজ পেয়েছিল আমি আজকে এখানে আসব।
এজন্য কুকুরের মতো লেজ নাড়াতে নাড়াতে এসে গিয়েছে। ও আচ্ছা, হ্যাঁ, তুমি খাচ্ছ না কেন? খাও, ভালো লাগছে। লাগছে তো। অরোরা পুনরায় চামচ দিয়ে মুখে খাবার তুলে নিল। এখানে থাকতে তার খুব বেশি ভালো লাগছে না। যত তাড়াতাড়ি চলে যেতে পারে তত তাড়াতাড়ি ভালো। রোজ সকালে গোসল করতে ভালো লাগে না অরোরা, বাধ্য হয়ে করতে হয়। ভেজা চুল নিয়ে যখন রুম থেকে বের হয় আসে তখন অনেকটা লজ্জা করে তার। আজকে রান্নাঘরে শ্রাবণী ব্যতীত অন্য কেউ নেই। শ্রাবণী আর ইমতিয়াজের বিয়েটা সকলে মেনে না নিলেও কেউ তেমন কিছু একটা বলছে না। বলেও যে খুব বেশি একটা লাভ হবে তেমন না। অরোরাকে দেখে শ্রাবণী একটু বিরক্তি প্রকাশ করলো। কিছু একটা খুঁজে চলেছে, বাট পাচ্ছে না। অরোরার পাশে এসে দাঁড়িয়ে একটু ঝাঁঝালো সুরে বলল, এখন রান্নাঘরে কেন এলে? দেখতে এসেছো কি রাঁধছি? শ্রাবণী এমন কথাতে হতভম্ব হয়ে গেল অরোরা। কোনো কিছু জবাব না দিয়ে চুলাতে গরম পানি দিল। স্প্যাগেটির প্যাকেট কোথায় রাখা একটু বলতে পারবে? সেটা কি, তুমি এটাও চেনো না? না। তাদের কথার মধ্যে ইমতিয়াজ রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। শ্রাবণী, তুমি রুমে যাও। বাট ইমতিয়াজ, আমার ক্রেভিং হচ্ছে, ক্ষুধা লেগেছে। রুমে যাও। শ্রাবণী গোমরা মুখ করে রান্নাঘর থেকে চলে গেল। দুঃখিত অরোরা, কোনো কিছু মনে করো না তুমি, আমি আসছি। ইমতিয়াজ শ্রাবণীর পেছন রুমে এলো। পুরো রাত ঠিকমতো ঘুম হয়নি ইমতিয়াজের। শ্রাবণী, তুমি আমাকে খেতে দিলে না কেন? শ্রাবণী, তোমাকে ওয়ার্ন করে দিচ্ছি, তোমার কারণে যদি আমার পরিবারে হ্যাম্পার্ড হয় তবে আমার থেকে খারাপ কেউ হবে না। অসহ্য তুমি ইমতিয়াজ। সামনে ড্রয়ারে ড্রাই ফ্রুট রয়েছে, সেখান থেকে খেয়ে নাও। তোমার আর তোমার বাচ্চার জন্য নিয়ে আসা। শ্রাবণী ড্রয়ার থেকে খাবার বের করে খাওয়া শুরু করলো। ক্লান্ত হয়ে ইমতিয়াজ বৈশাখীকে পুনরায় কল করলো। মিনিমাম 1000-এর উপর ফোন করেছে কালকে রাত থেকে বৈশাখীকে, অথচ একবারও ধরেনি। ইমতিয়াজ ভেবেছিল এবারও ধরবে না, কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে বৈশাখী কল রিসিভ করলো। জলদি করে রুম থেকে বের হয়ে এলো ইমতিয়াজ। বৈশাখী, এভাবে কেউ টেনশনে ফেলে বলো? চিন্তা হয় না আমার? ফ্রেন্ডের বাসায় কেন আসো? এখনই বাসায় যাবে, এটা আমার অর্ডার। হ্যালো হ্যালো, মেয়ে কথা বলছো না কেন? দেখো বৈশাখী, অতিরিক্ত করবে না প্লিজ, কথা বলো বৈশাখী। ওপাশ থেকে লাইন কেটে দিল বৈশাখী। একটা দীর্ঘশ্বাস ছাড়ল ইমতিয়াজ। মেয়েটার সাথে খুব শীঘ্রই দেখা করতে হবে তার। চলবে। গল্পটি ভালো